প্রিয় জয়দীপ, আজকের রাতটা ভারী অদ্ভুত। ঘুম আসার প্রশ্নই নেই, তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম। বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন। বাবা পায়চারি করছিলেন, মা বারবার উঠে জল খাচ্ছিলেন। যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল, আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম। গত 3 বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে। এক সময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে গেল। ক্লান্ত হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তা, দুর্ভাবনা সব মিলিয়ে দুজনে একদম বিপর্যস্ত। এত কিছু সত্ত্বেও বয়সের ভারেই হয়তো ঘুম নেমে এলো চোখে। একটু সময়ের জন্য অন্তত শান্তি। আমার কিন্তু সেটুকু হয় না জানো। ওষুধ খেলে রাতটা একটা ঘড়ির মধ্যে কাটে বড় জোর, কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি। অথচ দেখো, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার দুর্নাম ছিল। পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি। সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি। আর কয়েক ঘন্টা পরেই তোমার সঙ্গে দেখা হবে। কাঠের রেলিং এর ওপাশে থাকবে তুমি। পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে, তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব। গত রবিবার রাতটা আমার এরম ভাবেই জেগে কেটেছিল। তবে সেদিনের জায়গার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিছুটা আশাও ছিল। ভাবছিলাম সবকিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবে আসলে তুমি নির্দোষ। 25শে ডিসেম্বরের রাতে এলিয়ট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনার সঙ্গে তোমার কোনো যোগ নেই। বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার ওপর অত্যাচার করেছে তাদের চিনতে পারেননি। আশা করেছিলাম, কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না। একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারোনি ঠিকই, কিন্তু তুমি সে রাতে বিল্টুদের বাড়ি চলে গিয়েছিলে। আক্তা, ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল। বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগ পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই। যাকে ভালোবেসে বিয়ে করেছি, যার সন্তানের মা হয়েছি, সে মধ্যরাত্রে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে, এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয়। বিশ্বাস করতে চায় না মানুষ। তাই আশা করেছিলাম যে হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে। 3 বছর পর হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব। পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে। কিন্তু সেসব কিছুই হলো না। আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে তুমি সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার ওপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে। সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই। প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন, আর সেজন্যই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন। কাল সাজা ঘোষণা। উকিলের কাছে শুনেছি সব থেকে কম সাজা হলে সেটা হবে 10 বছরের জেল। বেশি হলেও যাবজ্জীবন হতেও বাধা নেই, তবে ফাঁসি হবে না। গত 3 বছর ধরে তুমি জেলে আছো। আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু কিছু কথা তোমাকে বলিনি একটাই কারণে। যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো, আসলে তখন এই কথাগুলো মনে করলে তোমার খারাপ লাগবে, নিজেকে অপরাধী মনে হবে। তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না। ওরা হয়তো আজও বলবেন না। সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায়ই অসম্ভব। কিন্তু আজ আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী। তাই আমার আর কোনো দ্বিধা নেই। আমি কথাগুলো তোমাকে বলতে চাই আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি। পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো, বাবুয়া তখন 3 বছরের পাড়ার মন্টেসরি স্কুলে পড়তো। সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হবার কথা।
আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করার। বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে সেন্ট অগাস্টিনে ভর্তি করলে না কেন ছেলেকে। আমি বলেছিলাম এখন টাকা পয়সার টানাটানি যাচ্ছে, উকিলের পেছনেই অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। তুমি বাড়ি ফিরে এসো, তারপর স্কুল চেঞ্জ করে দেব। সেদিন আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ। বাবুয়াকে সেন্ট অগাস্টে নেয়নি। বাবুয়ার কোনো দোষ নয়, তোমার জন্য। ইন্টারভিউর দিন বাবা কেন আসেনি জিজ্ঞেস করায় আমি সত্যি কথাই বলেছিলাম। তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না, এতে অন্য বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। আমি খুব একটা আশ্চর্য হইনি, কারণ ততদিনে পাড়ার যে মন্টেসরি স্কুলটাতে ও পড়তো সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই। স্মার্ট চটফটে বাচ্চা, ওইটুকু বয়সে তার যতটুকু পড়াশোনা জানা দরকার সবটাই জানে। তবু কোনো স্কুল ওকে নেবে না, কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দী। আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে? ও এখন হোলি মাদারের প্রিন্সিপাল। ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যেই বাবুয়া হোলি মাদারে ভর্তি হলো। না হলে হয়তো তোমার ছেলের আর স্কুল পড়াই হতো না। টাকা পয়সার অভাব আমাদের হয়নি, কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই। তাছাড়া আমারও তো একটা চাকরি আছে, ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি, তাও আবার কেন্দ্রীয় সরকারের। তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত। তবে চাকরিটা না গেলেও অফিসে যাওয়াটা আমার কাছে একটা দুর্বিষহ অভিজ্ঞতা। অফিসের প্রতিটা লোক এখন আমার দিকে সহানুভূতির চোখে তাকায়। দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল, এখন মনে হয় সেটা আসলে অভিশাপ। এমন সুন্দর দেখতে বউকে যে তার স্বামী সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণ করে, আমার মতন মেয়েকে সবাই করুণাই করবে, তাই না? তবে শুধু করুণাই নয়, তার সঙ্গে আবার নিষিদ্ধ আনন্দ উপভোগের ইচ্ছাও থাকে। অনেকেই, বিশেষ করে পুরুষ কলিগরা, ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায় তুমি ওই মহিলার সঙ্গে ঠিক কি করেছিলে, মানে ব্যাপারটা আসলে কতটা উপভোগ করেছিলে, কেমন লেগেছিল তোমার। ওদের ওই আভাসে ইঙ্গিতে জানার ইচ্ছেটা বুঝে গা ঘিন ঘিন করে ওঠে আমার। কিন্তু কিছু তো করার নেই, তাই চুপ করে সহ্য করে যাই। চাকরি আমায় করতেই হবে, কারণ বাবুয়াকে আমার মানুষ করতে হবে। তোমাকে বিয়ে করার সময় আমাদের বাড়ি থেকে আপত্তি ছিল, সে কথা তো জানোই। সেরকম তো অনেকেরই থাকে। তারপর বাবুয়া হবার পর নাতির মুখ দেখে বাবা মা দুজনেই গলে গেলেন। কিন্তু তোমাকে এতদিন বলিনি যে যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা আমাকে ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন আর ও বাড়িতে না যাই। আমার সঙ্গে সম্পর্ক রাখলে তিন্নিমুনির বিয়ে দিতে অসুবিধে হবে। সেদিন অবশ্য আমি খুব জোরের সঙ্গে বলেছিলাম জয়দীপের কোনো দোষ নেই, ও কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। তখন কিন্তু তুমি ডাকলেও আর যাব না। বাবা নিশ্চয় নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন আমার আশা কতখানি অলিক, তাই বলেছিলেন ভগবান করুন তুমি যা ভাবছো তাই যেন হয়। তারপর থেকে আমি আর একদিনের জন্যও শ্যামবাজারে যাইনি। গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কাঁদছিল। আমি কিছু বলতে পারিনি। আমি জানি আমি আর কোনো দিন শ্যামবাজারে যেতে পারবো না। অবশ্য শুধু আমার মা বাবারই দোষ দেব কেন? তোমার আত্মীয় স্বজনরাও তো আমাদের খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছেন। তুমি গ্রেপ্তার হবার পর প্রথমে একটা কৌতূহলের বন্যা বয়ে গেল। টিনা মাসিরা তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কি তুমি করেছো তা জানতে। অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিল। কেউ কেউ তো আবার ওই মহিলার সঙ্গে তোমার অনেক দিনের সম্পর্ক এমনও ইঙ্গিত করেছে। মা ঘর থেকে বেরোতে চাইতেন না, বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ওদের সব প্রশ্ন, সব সহানুভূতি আমাকেই মাথা পেতে নিতে হতো। এক এক সময় মনে হতো পাগল হয়ে যাব, ইচ্ছে করতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তবে গত সোমবার রায় বেরিয়ে যাবার পর আর একবারও ফোন বাজেনি।
মনে হচ্ছে ওরা আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ বলে মনে করছেন না। নিরাপদ মনে করছেন না তোমাদের ৮ নং প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরাও। চায়না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সঙ্গে আর কথা বলেন না। বাড়িটা ভাগ্যিস নিজেদের, নইলে হয়তো বাড়ি ছাড়া হতে হতো। কাজের লোকেরা অবশ্য এখনো আসছে। তবে যেদিন রায় বেরোলো, আমাদের বাসন মাজনি কলির মা আমাকে বলেছে, তুমি বলেই এখনো এমন স্বামীর ঘরে রয়েছ, আমি হলে কবেই মুখে নুরো জেলে দিয়ে যেতাম। বাবু এসবই দেখছে, এখনো মাত্র 6, তাই সবটা হয়তো বোঝে না, কিন্তু কিছুটা নিশ্চয়ই বোঝে। চুপচাপ হয়ে গেছে। পাড়ার বাচ্চারাও আর ওর সঙ্গে খেলে না, জানো। বাবুও আর বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে না মোটেই। জয়দীপ, ওর এই বোঝাটা আমি আর বাড়াতে চাই না। অফিসে দরখাস্ত করেছিলাম, বদলি মঞ্জুর হয়েছে। আগামী মাসের 1 তারিখে জয়েনিং। বাবুয়াকে নিয়ে চলে যাব। কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না। যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাব। ওরা একা হয়ে পড়বেন জানি, কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে। বিকাশ উকিল তো বলেই দিয়েছে, ফাঁসির সাজা তোমার হবে না। তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র সান্ত্বনা। কিন্তু মানুষ মরে গেলে তাকে অনেক সহজে, অনেক দ্রুত অন্যরা ভুলে যায়। তুমি বেঁচে থাকবে, আর সেই বেঁচে থাকার মাসুল হবে আমার আর বাবুয়ার প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণা। এ আমি হতে দেব না, হতে দিতে পারি না। তাই এই সিদ্ধান্ত নিলাম। আরও একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার। যদি সামান্য আশ্বাস থাকতো যে হয়তো তুমি এই কাজ করনি, তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না, অপেক্ষা করতাম, প্রয়োজনে সারা জীবন। কিন্তু সন্দেহ আর আমার নেই। আমি জানি সেদিন আক্তা, ববি, পিন্টুর মতো তুমিও ওই মহিলাকে ধর্ষণ করেছিলে। আমার ভালোবাসা কিংবা বাবুয়ার কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি। তাই আমারও আর অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে। জেলের ভেতরে তো ভালো থাকা যায় না, তাই ভালো থাকতে বললাম না। এতে মনিকা।